This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। লাঙল কাঁদিয়া বলে ছাড়ি দিয়ে গলা, তুই কোথা হতে এলি ওরে ভাই ফলা। যেদিন আমার সাথে তোরে দিল জুড়ি, সেই দিন হতে মোর মাথা খোঁড়াখুড়ি। ফলা কহে ভালো ভাই আমি যাই খসে, দেখি তুমি কি আরামে থাকো ঘরে বসে। ফলাখানা টুটে গেল হলখানা তাই, খুশি হয়ে পড়ে থাকে কোনো কর্ম নাই। চাষা বলে আপদ আর কেন রাখা, এরে আজ চালা করে ধরাইব আখা। ফল বলে ওরে ফলা আয় ভাই ধে, খাটুনি যে ভালো ছিল জ্বলুনির চেয়ে। খাটুনি যে ভালো ছিল জ্বলুনির চেয়ে, রবি ঠাকুর ওই অকর্মার বিভ্রাটে লিখে গেছেন জানেন তো। কিন্তু বাংলার চাষিদের সকলে কি ওই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়েছেন নাকি? তারা তো খাটনির থেকে জ্বলুনিকেই বেশি ভালো মনে করছেন বলে মনে হচ্ছে। দেখুন না, চারপাশে তাকিয়ে দেখুন, ধান কাটা হয়ে গেছে, ফসলের মাথাটা কেটে নিয়ে চাষিরা বাড়িতে চলে গেছে। তারপর সেটা যেখানে যেখানে যাওয়ার ওই মহাজন টহাজন তাদের কাছে যা যা যাওয়ার চলে গেছে আর কি। গোড়াটা সেটা শুধু ওই পরগাছা বুড়ো বুড়ির মতো জমিতে পড়ে রয়েছে। এবার সংসারের গোড়া যে মানুষটা, তিনিও দেখবেন একবার যখন বুড়িয়ে যান তখন কিন্তু অনেক সময় সন্তানরা ভাবে এটা মরলেই বাঁচি, এটাই ভবিতব্য। চাষিও ফসলের গোড়া নিয়ে সেটাই ভাবছেন নাকি? দেখুন, যত্ন করে তুলে স্থানান্তরিত করতে পারতেন, কিন্তু তার জন্য তো অনেক খরচ, মুনিশ ভাড়া, তারপর তাদের খাটাখাটনি। তার থেকে অনেক ভালো দাও আগুন লাগিয়ে, ঝামেলা শেষ। ওই বললাম খাটুনির থেকে জ্বলুনি ভালো। এই থিওরিতেই গ্রাম বাংলা জ্বলছে জানেন তো। পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশের মতো এই বাংলার চাষিরাও কিন্তু শিখে গেছেন, শিখে নিয়েছেন অনেক দিন ধরে আর কি। এবার মুশকিল হচ্ছে যে এইটার ফলাফলটা, সে ফলাফলটা যে কত দূর ভয়ানক সেটা দিল্লি এখন টের পাচ্ছে। আমরা একটু অন্যভাবে টের পাচ্ছি। ভাবুন, অক্টোবরেও যে জমি বন্যার দানার ওই পানিতে ডুবেছিল, সেখানে এখন লেলিহান শিখা, আগুন জ্বলছে, ফলে ধোঁয়া তো হবেই। কিন্তু তারপরেও বাংলাটা যে দিল্লি হয়ে যাচ্ছে না, তার একটাই কারণ, ওটাই বাঁচোয়া। সব আমাদের খারাপ না জানেন তো, কিছু তো আছে আমাদের জন্যে, সাধারণ মানুষের জন্য। না হয় অন্য অনেকেই ভাবনা চিন্তা করার সময় পায় না, প্রকৃতি তো ভাবে। প্রকৃতি অদ্ভুত জানেন তো। প্রকৃতি মানে নেচার ইজ দ্য বেস্ট লেভেলার সবার জন্যে। এরকম সাম্যবাদী ক্যারেক্টার আর খুব একটা খুঁজে পাবেন না। যা হবে সবার জন্য সমান চোখে দেখে। ফলে আমাদেরও প্রকৃতি একই রকম চোখে দেখেছেন যে চোখে ওই বাকি আমাদের যারা দণ্ডমুণ্ডের কর্তা তাদের দেখে। বাংলায় উত্তরের হাওয়াটা খেয়াল করে দেখুন, ফরফর করে বইতে শুরু করেছে। এর মধ্যে আবার আচমকা জলীয় বাষ্প ঢুকে পড়েছে। তাতে ঠান্ডা একটু কমেছে বটে, মৌতাতটা একটু কম হচ্ছে, কিন্তু উত্তরে হাওয়ায় টান পড়েনি। বঙ্গোপসাগরের গা ঘেঁষেই হচ্ছে এই আমাদের বাংলা। সাইক্লোনের আশঙ্কা রয়েছে, সেটা তো বুঝতেই পারছেন। আগে যা ছিল এখন সেটা প্রত্যেকবার একটু একটু করে যেন বেড়ে যাচ্ছে। প্রত্যেক বছরের একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে বাৎসরিক সাইক্লোন। কিন্তু তার উল্টো দিকটা দেখুন, দিল্লির মতো দম বন্ধ হওয়ার আশঙ্কাও তো তেমন নেই। শুধু এই হাওয়ার জন্যেই তো, এই হাওয়াই ধোঁয়ার হাত থেকে বাংলাকে বাঁচিয়ে দিচ্ছে, যাবতীয় ধোঁয়াকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এবার দেখুন, হাওয়া সেটা কি শুধু প্রাকৃতিকভাবে বাঁচায়, রাজনৈতিকভাবে নয় কেন? ভেবে দেখুন, আগস্ট থেকে গত 2 মাস দ্রোহের আগুনে বাংলা জ্বলেছে। তার ধোঁয়ায় শাসকের অবস্থা হয়েছিল এই দিল্লির বাসিন্দাদের মতোই। হাওয়া ঘুরেছে, ধোঁয়া এখনও কাটেনি, কিন্তু শ্বাস নেওয়ার পরিস্থিতি ফিরে এসছে। আর তারপরে দেখুন কত শাসক নেতা গলা ছাড়তে শুরু করেছেন। একজন আবার সুদূর আমেরিকায় বসে দেশলাই কাঠি পর্যন্ত জ্বেলেছেন। আর সেই জ্বলন্ত কাঠিটা
হাওয়ায় ভেসে ভেসে প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর সব পেরিয়ে ভারতে এসে পড়েছে। এবার দেখুন, ভারত বারুদের স্তূপ, তাতে কোনো সন্দেহ নেই। তাতে দেশলাইকাঠি পড়লে যে বিস্ফোরণ অনিবার্য সেটাও জানা কথা, কিন্তু আগে দেখতে হবে বারুদটা ভিজে না শুকনো। আর সেটা দেখতে হলে তো কিছু কথা বলতেই হয়, যে কথাগুলো আজ না বললেই না। ওই যে জ্বলন্ত দেশলাই কাঠির কথাটা বললাম না, ওই বিদেশ থেকে উড়ে আসা দেশলাই কাঠি, সেটা হচ্ছে ওই শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন ফরমান। আর বারুদ হচ্ছে আমাদের দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। এই সোমবার থেকেই তো সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে, এবং কাকতালীয়ভাবে তার আগেই কিন্তু ভারতীয় শিল্পপতি গৌতম আদানিকে অভিযুক্ত করেছে মার্কিন আদালতের জুরি। যেমন তেমন অভিযুক্ত করা কিন্তু নয়। গৌতম আদানি আর তার ভাই সাগরের বিরুদ্ধে সাগর পাড়ে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে। আর এই বললাম, আগুনটা কীভাবে লাগে, ছোটোখাটো বিস্ফোরণটা কোত্থেকে শুরু হয় সেটা তো আমরা দেখতে পাচ্ছি। রাহুল গান্ধী এই জাস্ট গোটা বিষয়টাকে দখল করে নিয়েছেন। আসলে তার একদম ব্যাটের গোড়ায় বল পড়ে গেছিল, তো দিয়েছেন চালিয়ে। নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট কোর্টের গ্র্যান্ড জুরির ইন্ডিক্টমেন্ট, সেটা একদম তার জন্য একটা মেড ইন আমেরিকা সুযোগ, এবং ওই মেড ইন আমেরিকা অভিযোগটাই তিনি বেপরোয়া ভঙ্গিতে এখন ব্যাট চালিয়ে খেলতে শুরু করেছে। মার্কিন গ্রেফতারি পরোয়ানায় ভারতের শিল্পপতির গ্রেফতারি, সেটা কে দাবি করেছেন জানেন? আমাদের দেশে আমাদের লোকসভার বিরোধী দল নেতা। আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেসগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট डायग्नोस्टिक्स कंपनी एजिलस डायग्नोस्टिक्स। নিজেকে টেস্ট করতে থাকুন। अमेरिका में इंडाइटमेंट हुआ है अदानी जी को, 2000 करोड़ रुपए का स्कैम है। हिंदुस्तान में उन्होंने क्राइम किया है, अमेरिका में क्राइम किया है, ये अमेरिका के इन्वेस्टिगेशन ने कहा है। मगर हिंदुस्तान में अदानी जी के खिलाफ कुछ नहीं हो रहा। अदानी जी का अरेस्ट होना चाहिए, आज अरेस्ट होना चाहिए। माधवी बुच जो हैं, जो उनकी प्रोटेक्टर हैं, जिन्होंने कोई इन्वेस्टिगेशन नहीं किया, उनको हटाया जाना चाहिए, उन पर इन्वेस्टिगेशन होना चाहिए। राहुल गांधी जी, उनको अदानी फोबिया हो गया है और वो फोबिया से ग्रसित हो गए हैं, इसीलिए ऐसी बातें कभी कुछ, जबकि राफेल के मामले में भी इनको माफी मांगना पड़ा। बार बार माफी मांगने के बाद भी जो उनको स्क्रिप्ट लिख के दिया जाता है, तभी अदानी फोबिया वाला स्क्रिप्ट चल रहा। तो ये राहुल जी का एक तरीका है भारतवर्ष के ऊपर हमला करने का, और भारत के जो स्ट्रक्चर्स भारत को बचाते हैं उसके ऊपर हमला करने का। এটা গেল রাজনৈতিক কচকচানি এবং ওই চাপানোতর। কিন্তু আদানির বিরুদ্ধে অভিযোগটা কি সেটা তো জানা দরকার। সৌর বিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে নাকি ভারতের সরকারি আধিকারিকদের 2000 কোটি টাকারও বেশি ঘুষ দিয়েছেন ওই গৌতম আর সাগর আদানি সহ মোট 7 জন। এটা কেন দিয়েছেন না, ওই প্রকল্প থেকে নাকি 20 বছরে প্রায় 16,000 কোটি টাকার মতো মুনাফার অঙ্ক করেছিল আদানি গোষ্ঠী। এটাই তো অভিযোগ। এবার গোটা ব্যাপারটা খেয়াল করে দেখুন, পুরোটাই কিন্তু ভারতে। তাহলে আমেরিকা এই দুর্নীতির হদিশ পেল কী করে? খুব সম্ভবত ইন্টারনেট আর টেলিফোনে, মানে মোবাইল ফোনে মেসেজ চালাচালির থেকে। কারণ ডিজিটাল এভিডেন্সের কথা বলা হয়েছে ওই মার্কিন কোর্টের যে নির্দেশিকা সেখানে। কিন্তু আবার বলছি, অভিযোগটা তো ভারতে বরাত পেতে ভারতীয়দের ঘুষ দেওয়া। তাহলে আমেরিকা নাক গলাচ্ছে কেন? গলাচ্ছে কোন অধিকারে? এই প্রশ্নটা উঠবে, কিন্তু এটাও জেনে রাখা ভালো। দুটো কারণ। এক, আমেরিকার নাকটা চিরকালই একটু বেশি লম্বা এবং সারাক্ষণ সুরসুর করে, তাই বিভিন্ন জায়গায় তারা নাকটা গলিয়ে দেয়।
সাদ্দামের জমানায় ইরাকের সঙ্গে ভারতের যখন খাদ্যের বিনিময়ে তেল চুক্তি হয়েছিল, সাদ্দামের পতনের পর আমেরিকা সেটা নিয়েও হইচই করেছিল। ভাবুন, আমেরিকার কি দরকার আমাদের সাথে ইরাকের চুক্তি, তাতে আমেরিকার কি, ছাড়েনি সেই সময়। এবং সবথেকে বড় কথা, এই যে নাক গলানো, এই যে চাপ, সে চাপ কিন্তু আমাদের সহ্য করতে হয় সবসময়। সেই চাপ যে সহ্য করা যায় না তারও তো উদাহরণ রয়েছে। সেবারই দেখেছিলাম চাপের মুখে বিদেশমন্ত্রী নটবর সিংকে সরিয়ে দিয়েছিল মনমোহন সরকার। কিন্তু আদানির বিষয়টা তো আলাদা। আদানি আমেরিকায় বিনিয়োগকারী, আর মার্কিন আইন অনুযায়ী আমেরিকায় বিনিয়োগকারী যে কোনো দেশের নাগরিকের দুর্নীতির বিরুদ্ধে সে দেশ তদন্ত করতে পারে। আর তারপর তাদের অভিযোগ হচ্ছে আদানি ওই ঘুষের টাকাটা আমেরিকায় বন্ড বিক্রি করে সংগ্রহ করেছিল। তাহলে তো একটা যুক্তি রয়েছে, তাদের একটা অধিকার তৈরি হয়েছে। এবার ইন্ডিপেন্ডেন্টের পর বিচার শুরু হতে অনেক দেরি, এটাও সবাই জানেন। আদানিও আইনি লড়াই লড়তে পারেন, লড়বেন তো বটেই, বসে থাকবেন নাকি? আমেরিকায় কি তার লবি নেই নাকি? আর তারপর জানুয়ারিতেই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় চলে আসছেন, হিসেব তখন অনেক বদলে যাবে, এটা সবাই জানেন। সেই জন্যই হয়তো রাহুল গান্ধী আজই আদানির গ্রেফতারি চেয়েছেন, অনেক হিসেব করে চেয়েছেন। এক কারণ তো বলটা ওই হাফ ভলি হয়ে ব্যাটের গোড়ায় পড়েছে, কিন্তু আরেকটা কারণ হচ্ছে তিনি জানেন বলটার মধ্যে একটা সুইং মেশানো আছে, বড় বিষাক্ত সুইং। একটু হিসেব মতো ব্যাট যদি না চালান তাহলে ব্যাটের মাঝখানে না লেগে হয় উইকেটে লাগবে অথবা খোঁচা লেগে উইকেট কিপারের হাতে ক্যাচ হয়ে যাবে। বিজেপি কিন্তু শুনিয়ে রেখে দিয়েছে যে সমস্ত রাজ্যে ঘুষ খাওয়ার অভিযোগ তার একটাও বিজেপি শাসিত নয়, বিজেপির জোট সরকারও সেখানে নেই, বরং কংগ্রেস আর ইন্ডি জোটের জামায় ওই আদানির কাদা লাগার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত, কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্जेस्ट डायग्नोस्टिक्स कंपनी एजिलस डायग्नोस्टिक्स। নিজেকে টেস্ট করতে থাকুন। जुलाई 2021 से फरवरी 2022 के बीच का है। छत्तीसगढ़ में किसकी सरकार थी? कांग्रेस पार्टी की भूपेश बघेल जी की सरकार छत्तीसगढ़ में उस समय मौजूद थी। सर्वाधिक आंध्र प्रदेश में हुई है। किसकी सरकार थी आंध्र प्रदेश में? क्या भारतीय जनता पार्टी की सरकार थी? नहीं। क्या हमारी समर्थित सरकार थी? नहीं। किसकी सरकार थी उस समय? तमिलनाडु में, क्योंकि तमिलनाडु का नाम भी इसमें आता है, उनके स्टेट डिस्ट्रीब्यूशन कंपनी का नाम आता है। किसकी सरकार थी? डीएमके, आपके सहयोगी स्टालिन जी की सरकार थी। उस समय उड़ीसा में किसकी सरकार थी? बीजेडी की सरकार थी। चारों राज्य जिसका जिक्र डॉक्यूमेंटेशन में सामने आया है, यूएस में सामने आया है, उन चारों राज्य में ना तो हमारे मुख्यमंत्री थे और ना ही हमारी समर्थित सरकार थी, कांग्रेस और उनके सहायक दलों की सरकार थी। রাহুল গান্ধী জানিয়ে দিয়েছেন যে আদানির ঘুষ বিতর্কের তদন্তে যে কোনো ব্যক্তির বিরুদ্ধেই সরকার ব্যবস্থা নিতে পারে, সেটা তার কোনো আপত্তি নেই, কিন্তু আদানিকে গ্রেফতার করতেই হবে। একদম পাখির চোখ করে নিয়েছেন। মানে বিরোধী দল নেতা হিসেবে দুর্নীতির বিরুদ্ধে তার যে একটা বেশ দৃঢ় অবস্থান রয়েছে, এটাকে তিনি তুলে ধরতে চাইছেন, বোঝা যাচ্ছে সেটা। এবং দেখুন, এইটা যদি তুলে ধরেন, নৈতিক দিক থেকে কিন্তু এই অবস্থানকে সাধুবাদ না জানিয়ে উপায় নেই। কিন্তু রাজনৈতিক দিক থেকে যে সময়ের অভিযোগ, তখন তো ছত্তিশগড়ে কংগ্রেসের ভূপেশ বাঘেলের সরকার, ওই শুনলেন তো সম্বিত পাত্র বললেন, আর তামিলনাড়ুতে ইন্ডিয়া জোট সঙ্গী ওই এমকে স্ট্যালিনের সরকার। তদন্ত হলে তারা খুশি হবেন তো? আর গোটা অভিযোগটা তখন বুমেরাং হয়ে ফিরে আসবে না তো? এবং সব থেকে বড় কথা, দুর্নীতির তদন্তের কোনো রাজনৈতিক লাভ হবে তো? রাহুলের বাবা রাজীব গান্ধী বোফোর্স দুর্নীতির অভিযোগে কুর্সি খুইয়েছিলেন, কারণ বামেরা তখন চুটিয়ে প্রচার করেছিল। কিন্তু রাহুল নিজে রাফায়েল দুর্নীতির অভিযোগকে প্রবলভাবে চেষ্টা করেও ভোটারদের কাছে বিশ্বাসযোগ্য করতে পারেননি, লাভ হয়নি। এবং যার জন্য একসময় সেই ইস্যুটা ছেড়ে দিয়ে এখন জাত গণনাকে ইস্যু করছেন। ফলে
এই দিকগুলো মানে শুধু ইস্যু তুললে তো হবে না, রাজনৈতিকভাবে সেটা কাজে লাগানোর মতো দক্ষতা আছে কিনা সেটাও তো দেখতে হবে। এবং সেক্ষেত্রে ওই অতীত ইতিহাসটা কী আছে সেটাও একটু নেড়ে চেড়ে দেখতে হবে, কোনোটাই তো ফরে যাচ্ছে না। আর তার উপর আরেকটা জিনিস রয়েছে, ইস্যুর টাইমিং। বাজার খোলার ঠিক আগে এই ইনডিক্টমেন্টের খবরটা ভারতে পৌঁছেছে, তাতে আদানি গ্রুপের শেয়ারে ধস নেমেছে। সোমবার থেকে সংসদে শীতকালীন অধিবেশন, বিরোধীরা গলা চড়ানোর আরেকটা সুযোগ পেয়ে গেছেন। এ সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু সোমবারের আগে তো শনিবার আসবে, ঝাড়খণ্ড আর মহারাষ্ট্রের ভোটের ফল ঘোষণা হবে। খেয়াল করে দেখুন, ভারতের অর্থনীতির মেরুদণ্ড কিন্তু মহারাষ্ট্র, সেখানে কংগ্রেস জিতলে এটা নিশ্চিত যে এই সংসদে আদানি দুর্নীতির অভিযোগটা দ্বিগুণ হয়ে ফিরবে। কিন্তু মহারাষ্ট্রে যদি বিজেপি জেতে, আদানি অভিযোগটাই কিন্তু মিহি শোনাবে। আর যদি আদানি নিয়ে কংগ্রেস সংসদ তোলপাড় করেও ইন্ডিজোটের বাকি সঙ্গীরা তার সঙ্গ দেবে তো। পশ্চিমবঙ্গের তাজপুরে আদানির বিনিয়োগ করার কথা রয়েছে, পশ্চিমবঙ্গ সরকার তো মুখে যাই বলুক অনুমতিপত্র দিয়ে দিয়েছে, অনেক দিন হয়ে গেল। তামিলনাড়ু নিজেই ঘুষ দুর্নীতিতে চিহ্নিত রাজ্য, ডিএমকে তাহলে কি করে রাহুলের সাথে গলা চড়াবে? রইল বাকি বামেরা। বোফোর্স দুর্নীতির মতো আদানি নিয়েও বাম নেতারা সরব, কিন্তু সংসদে বাম নেতাদের সেই গলার জোর তো আর নেই। তাছাড়া কেরলের ভিজিনজাম বন্দরেও তো আদানির লগ্নি রয়েছে। পিনরাই বিজয়ন নিজে আদানিকে লাল কার্পেট বিছিয়ে দিয়েছেন। তার মানে ওই বললাম, বহুরূপে সম্মুখে আদানি, এবার ছাড়ি কোথা, খুঁজিছ দুর্নীতি। আলটিমেটলি কী হবে? হ্যাঁ, ওই বললাম, হাওয়ায় ধোঁয়াটা কোন দিকে ঘুরে যাবে, তাতে আগুন জ্বলবে না শুধুই ধোঁয়া আর ধোঁয়া, সময় বলবে। এই শিল্প গোষ্ঠী এবং তার বিরুদ্ধে বিদেশে বা দেশে যা যা অভিযোগ আছে সেগুলো ভারত সরকার, কেন্দ্রীয় সরকার কি তদন্ত, কি খতিয়ে দেখার ব্যবস্থা করছে, এগুলোয় নীরব না থেকে সরব হয়ে প্রধানমন্ত্রীর উচিত স্পষ্টভাবে এই বিষয়ে তার বক্তব্য দেশবাসীর সামনে জানানো। আজকে আমেরিকা থেকে জানতে পারছি আদানি চুরি করেছে, ব্রাইব দিয়েছে, ঘুষ করেছে, তার নামে ওয়ারেন্ট হলো। দেশের সেবি, দেশের কোর্ট, দেশের সিবিআই, দেশের সরকার, দেশের পুলিশ কোন রাজ্যের কেন বলতে পারলো না? কেন বললো না আদানি চোর? হয় এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের দুর্ভাগ্য, সত্যটাকে গোপন করা হচ্ছে। ভারতবর্ষে তেলেঙ্গানা থেকে শুরু করে যেখানে কংগ্রেসের রাজত্ব আছে, কিছুদিন আগে ছত্তিশগড়ে ছিল যখন, তখন সেখানে সব জায়গাতে আদানি গ্রুপের ইনভেস্টমেন্ট আছে। এমনকি কেরলে যেখানে কমিউনিস্ট, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আছে, সেই কেরলেও বিভিন্ন পোর্টে আদানি গ্রুপের ইনভেস্টমেন্ট আছে। এখন রাহুল গান্ধীজি তার পলিটিক্যাল ভেন্ডেটা পূরণ করার জন্য, তার পলিটিক্যাল সাকসেসের জন্য এরকম বহু উল্টোপাল্টা কথা বলেন, নতুন তো কিছু নয়। আমেরিকাতে কোথায় কী হয়েছে সেই নিয়ে ভারত কেন চিন্তা করে? দেখুন, মহারাষ্ট্রে মহাজুটি জিতে গেলে সংসদে ইন্ডিয়া ঐক্য কিন্তু বিহ্বল হয়ে থাকবে। আর সেই সুযোগেই ওয়াক অফ সহ একাধিক বিল পাশ করিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপির। আসলে রাজনীতির স্রোতটাকে না নিজেদের সুবিধা মতো খাতে বইয়ে দিতে চায় তারা, সেজন্য ওয়াক অফ সংশোধনী বিলই হাতিয়ার, এটা তো বোঝা যাচ্ছে। কিন্তু বিরোধীরা তারা ছেড়ে কথা বলবে কেন? বিশেষ করে তৃণমূল, কারণ তৃণমূলের রাজনৈতিক অঙ্কটাও তো এই ওয়াক অফ বিরোধিতার ফর্মুলাতেই কষা, তাই না? আর তাই জন্যে তৃণমূল কিন্তু চুটিয়ে লড়াই করছে, শুধু লড়াই করছে না, মানে বিভিন্নভাবে লড়াইটাকে তুলে ধরার চেষ্টা করছে। প্রচার করতে হবে তো কতটা লড়াই তারা করছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে ওই প্রতিবাদ জানাতে গিয়েই তো আহত হয়েছে, কাচের বোতল না কি যেন ভেঙে ঠেঙে তার হাত কেটে গেছিল, উত্তেজিত হয়ে গেছিলেন। মানে বিরোধিতাটা কতটা জোরদার সেটা একবার ভেবে দেখুন, চারপাশে কত রকম প্রচার। এবার রাজ্য বিধানসভাতেও ওয়াক অফ সংশোধনী বিরোধী প্রস্তাবটা পাস করিয়ে নিতে চায় তৃণমূল কংগ্রেস। যার যেখানে ক্ষমতা সে সেখানে ক্ষমতা দেখায়। সংসদে যদি ওয়াক অফ বিলের সংশোধনী পাস হয়ে যায়, তাহলে রাজ্য বিধানসভায় কি পাস হলো না হলো তাহলে তো কিচ্ছু এসে যায় না। এটা তো সোজা সাপটা অঙ্ক, কিন্তু রাজনৈতিক অঙ্ক সেটা বলে অনেক কিছু এসে যায়। তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কই তো আসল শক্তি, একেবারে
30% খাঁটি ভোট, তাদের কাছে বার্তা পৌঁছবে যে শাসক দল সংখ্যালঘুদের স্বার্থ দেখে, যেখানে তাদের কিছু করার নেই। তারা তো চেষ্টা করেছিল, তারা তাদের মতো করেছে, তাদের দায়িত্ব পালন করেছে, লড়াইটা একদম শেষ পর্যন্ত লড়েছে, কিন্তু কি করা যাবে, আলটিমেটলি তো সংসদ। ফলে সংসদ কাদের দখলে, দোষটা তাদের। লড়ছে কারা, বিধানসভায় যারা। এই তো সোজা সবটা বার্তা। দেখুন, অতীতে 3 তালাক বিরোধী বিলের ক্ষেত্রেও কিন্তু তৃণমূলের একই অবস্থান ছিল। তাহলে বুঝতে পারছেন বিধানসভাকেও কীরকমভাবে কৌশলে ব্যবহার করা যায়। আর এই ব্যাপারে মনে হচ্ছে শাসক দল না একেবারে ডক্টরেট করে ফেলেছে। আর শুধু ওয়াকফ প্রস্তাবের ক্ষেত্রেই নয়, প্রশ্নোত্তরের ক্ষেত্রেও। দেখুন, প্রশ্নোত্তর এই যে কোনো বিধানসভার একটা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। এই বিধায়করা তাদের বিভিন্ন প্রশ্ন জমা দিতে হয়, সেইটার ভিত্তিতে আলোচনা হয়, মানে যারা মন্ত্রী, যারা দায়িত্বপ্রাপ্ত, তাদের জবাব দিতে হয় সেই প্রশ্নগুলোর, কি কাজ হয়েছে না হয়েছে। এবার সেই জায়গাটাতেও মানে প্রশ্ন করার ক্ষেত্রেও একটা সময় নির্দেশ এসেছিল তৃণমূলের, কোনো প্রশ্ন নয়, বড় বেশি অপ্রিয় প্রশ্ন করে ফেলছিলেন বিধায়করা, তখন বলে দেওয়া হয়েছিল কোনো প্রশ্ন নয়। আর এখন কি নির্দেশ এসেছে জানেন, পুরো উল্টো, সময় বদলেছে তো। তাই সংখ্যালঘু উন্নয়ন, স্বাস্থ্য এবং ভূমি সংস্কার, এই 3টে দফতর নিয়ে একটু বেশি বেশি প্রশ্ন করতে বলা হয়েছে বিধায়কদের। ভাবছেন তো বেছে বেছে এই 3টে দফতরই কেন? কারণ তো আছে, ওই বললাম কিভাবে বিধানসভার প্রত্যেকটা ইঞ্চিকে ব্যবহার করা যায়, সেটা কিন্তু শাসক দল যা দক্ষতার সঙ্গে তুলে ধরছে, এটা কিন্তু ভবিষ্যতে যারা এই বিধানসভায় আসবেন, মানে সরকার করবেন যদি কবে করবেন জানি না, কিন্তু যদি করেন আর কি, তাদের জন্য এটা কিন্তু একটা বড় শিক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। প্রথমে ধরুন সংখ্যালঘু দপ্তর, সংখ্যালঘু উন্নয়ন। এবার এটা নিয়ে কিন্তু প্রভূত প্রশ্ন রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সংখ্যালঘুদের উন্নয়ন নিয়ে বেশি কিছু হয়নি, এই অভিযোগগুলো ওঠে। বহু ক্ষেত্রে সংখ্যালঘুদের প্রাপ্য তাদের হাতে পৌঁছয়নি, এই অভিযোগ ওঠে। কিন্তু তারপরেও সংখ্যালঘু উন্নয়ন নিয়ে বেশি প্রশ্ন কেন? কারণ তাতে রাজ্য সরকার পাল্টা বলতে পারবে, একদম সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্ট প্রশ্নের উত্তর হিসেবে বলতে পারবে যে তারা সংখ্যালঘু সমাজের জন্য কত কি করেছে। তাহলে যে প্রশ্নটা উঠবে তার জবাব দেওয়ার, মানে ওই কোথাও গিয়ে জায়গায় গিয়ে জবাব দেওয়ার সবসময় সুযোগটা হয় না, কিন্তু বিধানসভায় যদি জবাবটা দিয়ে দেয় সরকার, তাহলে সেই জবাবটা একবারে সবার কাছে পৌঁছে যাবে। তাহলে তো অভিযোগগুলোকে খানিকটা ভোঁতা করে দেওয়া যাবে। এই অবধি অঙ্কটা পুরো ঠিকঠাক, জানেন তো। কিন্তু তার মধ্যে হঠাৎ করে আমরা দেখলাম যে ডেবরার বিধায়ক এমন কিছু মন্তব্য করলেন যেটা দেখে মনে হলো যে তিনি কি হিসেবটা গুলিয়ে দিচ্ছেন। তিনি তো বলেছেন সংখ্যালঘু সমাজ পিছিয়েই রয়েছে। তাহলে যদি সত্যিই মানে একজন সংখ্যালঘুদের প্রতিনিধি আবার বিধায়ক, তিনি নিজে যদি বলেন যে সংখ্যালঘু সমাজ পিছিয়ে আছে, তাহলে সরকার আবার কিসের হিসেব দেবে? এ তো গোলমেল লেগে গেল, তাই না? অন্য জায়গায় যে যারা এগিয়ে আছে, অন্যান্য ধর্মের মানুষ যতটা এগিয়ে আছে, মুসলিমরা অতটা এগোতে পারছে না। শিডিউল কাস্ট কমিউনিটির মানুষেরা তারা কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তাদের দীর্ঘদিন রিজার্ভেশন রয়েছে, রিজার্ভেশনটা একটা সুফল তারা পেয়েছে, ইউটিলাইজ করতে পেরেছে। এটা খুব রাইটলি। ভোটের সময় বা অন্যান্য সময় মারামারি হয়, খুনোখুনি হয়, তারপর যারা খুন করছে তারাও মুসলিম বেশিরভাগটাই, এবং যারা খুন হচ্ছে তারাও মুসলিম। মুসলিমরা কেন মার্ডার হচ্ছে? তারা তো দাঁড়াচ্ছে না ভোটে বা কিছু করছে না, কিন্তু তারাও মার্ডার হয়ে যাচ্ছে। তাদের অজ্ঞতা এবং তারা নেমে পড়া হুট করে। পরিবর্তন আনা সম্ভব, অর্থনৈতিক একটা ব্যাপার আছেই, তার সঙ্গে পড়াশোনার ব্যাপারটা আছে। দেখুন, আপাত দৃষ্টিতে হুমায়ুন কবিরের যে বক্তব্যগুলো, এর থেকে সুচিন্তিত এবং যুক্তিগ্রাহ্য বক্তব্য আর কিচ্ছু হতে পারে না। পৃথিবীর সমস্ত জায়গায় যে কোনো জনগোষ্ঠীর পিছিয়ে থাকার পেছনে সব থেকে বড় কারণ যদি কিছু থাকে, সেটা অশিক্ষা। হুমায়ুন কবিরও তো সেই কথাটাই বললেন, অর্থনৈতিক বা অন্য কিচ্ছু না। শিক্ষার প্রসার যত বেশি ঘটবে, যত বেশি প্রান্তিক একদম নিচে তৃণমূল স্তরের মানুষগুলোর কাছ অবধি পৌঁছবে, তত বেশি তো অন্ধকার কাটবে। না হলে ওই
রাজনৈতিক সংঘর্ষে যারা খুন করছেন তারাও মুসলিম, যারা খুন হচ্ছেন তারাও মুসলিম, সেটা তো এই অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারই বলছেন। মুর্শিদাবাদের পুলিশ সুপার থাকাকালীন তার একটা প্রেস কনফারেন্স ঠিক এরকমভাবেই একটা হিসেব গুলিয়ে দিয়েছিল। খরজুনা ধর্ষণ আর খুন কাণ্ডে বামেদের হাতে অস্ত্র চলে গেছিল, কিন্তু এখন তিনি পুরোদস্তুর রাজনীতিক, ফলে হিসেবটা সোজাসাপটাভাবে যে গুলিয়ে দিলেন এটা মেনে নিতে হবে, নাকি মনে করতে হবে রাজনৈতিক হিসেবে তিনি কোথাও হিসেবটা মিলিয়ে দিলেন? দেখুন, সংখ্যালঘু সমাজ পিছিয়ে আছে বলার অর্থ কি? মানে হচ্ছে সংখ্যালঘুদের উন্নয়নে আরও বেশি বরাদ্দ প্রয়োজন, এবং সেই বরাদ্দ করার সুযোগটা বা প্রস্তাবটা তিনি রাজ্য সরকারের সামনে রেখে দিলেন। তাতে বিজেপি যদি দোসরের অভিযোগ তোলেও উদারপন্থী বাঙালি মধ্যবিত্তরা তাতে কান দেবেন না, কারণ তিনি তো যথার্থ কথাই বলেছেন। আর কেউ শিক্ষার আলো পেতে চান, তার জন্য তাদের জন্য বাড়তি সুযোগ দেওয়া হচ্ছে, বাড়তি খরচ করা হচ্ছে, এটাতে কেউ আপত্তি করতে পারবেন না। কারণ বুঝতে পারছেন, হুমায়ুন কবির আসলে সুরেই গিয়েছেন, বেসুরো সঙ্গীত গাননি। তেমনই আরেকটা দপ্তর স্বাস্থ্য, সেখানেও তো প্রশ্ন তোলার নির্দেশটা খুব হিসেব করে দেওয়া হয়েছে। সাম্প্রতিককালে তো ওই একটা দপ্তর নিয়ে মানুষের মনে কী যে বিরূপ ধারণা তৈরি হয়েছে সেটা তো আলাদা করে বলার দরকার নেই। দেখেছেন তো ওই তিলোত্তমার ধর্ষণ আর খুনের পর কি কি জিনিস বেরিয়ে এসছে, দুর্নীতি, থ্রেট কালচার, উত্তরবঙ্গ লবি, এই সমস্ত শব্দগুলোর সঙ্গে আগে পরিচিত ছিলেন নাকি? অথচ এখন দেখুন, আপনাদের জিজ্ঞেস করলে ফটাফট বেরিয়ে আসবে, এমনকি এই থ্রেট কালচার কথাগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়ে যাচ্ছে। হয়তো শুনলাম স্কুলে একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে বলছে আরজিকর করে দেবো। মানে গোটা স্বাস্থ্য ব্যবস্থাটা সম্পর্কে নেতিবাচক ভাবনাটা কোন লেভেলে পৌঁছেছে ভাবতে পারছেন? আর এত বেশি যদি নেতিবাচক কথা আসে, তাহলে স্বাস্থ্যের জন্য রাজ্য সরকার ইতিবাচক কিছু করেছে সেটা বলার সুযোগ পাচ্ছে না তো। কিন্তু মানে এই যাবতীয় বদনাম ঘোচাতে গেলে কিছু ইতিবাচক ধারণা তো দিতে হবে, তার সুযোগটা তো চাই। আর সেই জন্যেই মুখ্যমন্ত্রী সবাইকে বেশি বেশি করে স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করতে বলেছে। মানে দলগতভাবে তৃণমূল বলেছে, দলনেত্রীর ইচ্ছে ছাড়া তো কোনো কিছু হয় না। যত বেশি প্রশ্ন আসবে তত বেশি সরকার বলতে পারবে ওগুলো বদনাম, ওগুলো রাজ্যকে বদনাম করার অপচেষ্টা। আসলে রাজ্যে এই হয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রে ভারত যে জায়গায় আছে, আমাদের রাজ্য তার থেকে অনেক এগিয়ে। ভূমি সংস্কারের বিষয়টাও তো তাই, বেশি দূর যেতে হবে না, এই সদ্য অতীত গুলশান কলোনি, সেখানে তো এমন গুল খেলেছে তাতে প্রেস্টিজের একদম দফা হয়ে গেছে। ভূমি সংস্কারের ইতিবাচক দিকগুলো মানুষ জানুক, সেটা তো রাজ্য সরকার চায়। সব জায়গাতে একই পরিকল্পনাটা কি? আলো দিয়ে কালো ঢাকার পরিকল্পনা হিসেবে খুব ভালো, জানেন তো। কিন্তু ওই বিদ্যুতের তার যদি ইঁদুরে কেটে দেয় তাহলে আবার লোডশেডিং হয়ে যাবে না তো? উনি মন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী, উনি মমতা ব্যানার্জি, উনি স্বাস্থ্যমন্ত্রী, ওনাকে প্রশ্ন করবে, শাসক দল করবে। দম আছে কারোর সে ক্ষমতা হবে না। আমি বলছি আপনি নিশ্চিত থাকুন, প্রশ্ন উনি করবেন, উত্তরও ওনার তৈরি করা আছে। সংখ্যালঘু মানুষ তারা প্রতারণার শিকার, স্বাস্থ্য দপ্তর মানুষ নানানভাবে প্রতারিত হচ্ছে, আর ভূমি দপ্তর কোনো কথাই নেই, ইহা কামাল উহা চলে যাচ্ছে, কার জমি কোথায় চলে যাচ্ছে কেউ জানে না। আর এই সবগুলোর মাথায় মমতা ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিগত কয়েক বছরের মধ্যে, বিশেষ করে বিধানসভা ভোট, এই লোকসভা ভোটের পর যেভাবে মহিলাদের উপর এবং স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠেছে, তো সেই প্রশ্নের সামনে মুখ্যমন্ত্রীর যে ক্রেডেন্সিয়াল, সেই ক্রেডেন্সিয়াল ধুলিস্বাদ। এমনকি তার নিজের দলের লোকেরা বলছে যে দায়িত্ব এখন অভিষেকের হাতে ছেড়ে দেওয়া উচিত। স্বাভাবিকভাবে সেটাকে মেক আপ করার জন্য নিজের মোসাহেবদেরকে দিয়ে, অর্থাৎ নিজের দলের বিধায়কদেরকে দিয়ে কোশ্চেন করিয়ে তাদের বাহবা নেওয়ার চেষ্টা হবে কিছু।
দেখুন, একেই বোধহয় বলে মুখের গ্রাস কেড়ে নেওয়া। এই বিধানসভা বসলে যে কটা বিষয় নিয়ে, মানে যে কটা দফতরকে নিয়ে রাজ্যকে চেপে ধরতে পারত বিরোধীরা, সেই সব কটা বিষয়ে মুখ্যমন্ত্রী যদি আত্মসমালোচনার ঢঙে শুরু করেন বা বলেন কোথাও ভুল হয়ে থাকলে তিনি সেদিকে নজর দিচ্ছেন বা এই জায়গায় ভুল হচ্ছে, এগুলো তো এবার তিনি শুধরেই নেবেন, কিন্তু তার বাইরেও এই কাজ করে ফেলেছেন, তখন কি আর বিরোধীরা গলাটাকে সপ্তমে তুলতে পারবেন? এবং খেয়াল করে দেখুন, যে তিনটে দফতর যাদের নিয়ে প্রশ্ন তোলার কথা বলা হয়েছে, তিনটে দফতরই মুখ্যমন্ত্রীর অধীনে। মানে আপনারা নিশ্চয়ই এতক্ষণ ভাবছিলেন যে এতগুলো দপ্তর, তিনটে দপ্তর নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু শিক্ষা দপ্তর নিয়ে কেন কিছু বলা হলো না? সেটা নিয়েও তো মানে বিগত কয়েক বছর ধরে যা জিনিসপত্র আমরা দেখেছি, প্রশ্ন তো কিছু কম জমে নাই। তাহলে সেগুলো নিয়ে কেন প্রশ্ন তুলতে বলা হলো না? তার কারণ এখন পরিষ্কার, ওগুলো তো মুখ্যমন্ত্রীর অধীনে নাই। দেখুন, শাসকই যদি বিরোধীর ভূমিকাটা পালন করে দেয়, তাহলে দাউ দাউ করে আগুন জ্বলার আগে ধোঁয়া দেখেই যদি কেউ জল ঢালে, তাহলে শুভেন্দু অধিকারীদের থ হয়ে দেখা ছাড়া তো আর কোনো উপায় থাকবে না। থাকবে কি দেখবেন? দেখুন, চিকিৎসকরা একটা কথা বলেন, জানেন তো, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। রোগ থেকে বাঁচতে সব থেকে জরুরি আগাম সতর্কতা। সেই সতর্কতার বার্তা যদি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে দেন, শুনলেন তো সজল ঘোষ বললেন যে কার কটা মাথা যে তিনি সরাসরি চার্জ করবেন। মানে ঠিক করে প্রশ্ন তুলতে না পারলে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলে দেবেন আর তিনি উত্তর দেবেন, এটাই তো তিনি বললেন। তাহলে তো গোটা ব্যাপারটা একটা কন্ট্রোলড অবস্থায় রইল, তাই না? তাহলে রোগের আশঙ্কায় হইচই করে আর কোনো লাভ হবে? দেখুন, বিধানসভার ভেতরে যে তিনটে দফতর নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চাইছে, সেগুলোতে যদি মুখ্যমন্ত্রী বিধানসভার ভেতরেই জল ঢালার প্রস্তুতি নেন, তাহলে তো অল্প একটু কাজ বাকি থাকে। সেই কাজটাও কি বিধানসভার বাইরে শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কিন্তু কয়লা চুরির থেকে শুরু করে বালি চুরি, সব চুরিতেই নাকি সিআইএসএফ আর পুলিশের একটা অংশ রয়েছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীকে দুষবেন, এটা রাজনীতির কিন্তু চেনা ছক। অচেনা কোনটা? পুলিশকে চুরির দায়ভার দিয়ে দেওয়াটা, এবং একই সঙ্গে একই ব্র্যাকেটে কেন্দ্রীয় বাহিনী আর রাজ্যের বাহিনীকে দোষা। এর থেকে বেশি উদারপন্থী স্টান্স কিন্তু আর কিছু হয় না। সাম্যবাদী স্টান্স, সমভাবে দেখেন, নিরপেক্ষ, যথার্থ নিরপেক্ষ শাসক। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পুলিশের একাংশ নাকি রাজ্যকে ভালোই বাসে না, ফলে রাজ্যের বদনাম হচ্ছে, এবং বদনাম হচ্ছে তৃণমূল কংগ্রেসেরও, কারণ রাজ্য ইজ ইকুয়াল টু তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী আজ বলেছেন যে তিনি সিআইডিতে রিশাফেল করবেন, মানে রদবদল। শোনার পর থেকে কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সার্জিক্যাল স্ট্রাইক করলেন। কোথায় করলেন? বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জাস্ট দুদিন হলো বলেছিলেন যে পুলিশ দপ্তরটা নাকি একা মমতা বন্দ্যোপাধ্যায় চালান না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকেও নাকি পুলিশের একটা অংশকে নিয়ন্ত্রণ করা হয়। ওপরতলার পুলিশ কর্মীদের অভিষেক নাকি নিয়ন্ত্রণ করেন। দেখুন, শুভেন্দু অধিকারীর এই কথার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সার্জিক্যাল স্ট্রাইক, সেটা কোথায় পড়লো নাকি কোথায় কোথায় পড়লো সেটা তো বুঝতে হবে। কি বোঝালেন তিনি? এক, তিনি যেভাবে পুলিশের বিরুদ্ধে মুখ খুললেন এবং বললেন দোষ করলে কাউকে ছাড়বেন না, একদম সিআইডিতে রদবদল ঘটাবেন বলে দিলেন, তার থেকে তো একটা জিনিস পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায় বোঝালেন পুলিশের আলটিমেট অভিভাবক তিনি, পুলিশের ব্যাপারে তার সিদ্ধান্তই চূড়ান্ত। আর দুই, যদি শুভেন্দু অধিকারীর কথা ঠিকও হয়, যদি পুলিশের একটা অংশকে অন্য কেউ নিয়ন্ত্রণও করেন, পুলিশের একটা অংশ যদি সত্যি সত্যি পুলিশ মন্ত্রী ছাড়া অন্য কারো কথায় চলেন, তাহলে তিনিও বার্তা পেলেন, তাকেও বার্তা দেওয়া হলো যে সময়টা খারাপ আসছে। কারণ পুলিশ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই চলবে,
কথা না শুনলে পুলিশের রদবদল হবে। এবার এই যাবতীয় রদবদলগুলো কীরকম অদ্ভুত সময় আসে ভাবুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তৃণমূলের জেলা স্তরে রদবদল করবেন বলে ঠিক করেছেন। এই উপনির্বাচনগুলোর ফল বেরোবে দুদিনের মধ্যে, তারপরেই নাকি 23শে নভেম্বর পার করে তার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। মানে বুঝতে পারছেন, দলের রদবদলের আগেই, মানে অভিষেকের উদ্যোগে দলের রদবদলের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনে বদলের হাওয়াটা এনে দিলেন। লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে, আমি এটা টলারেট করব না, আমি সিআইডি রিসাপেল করব টোটালটাই। আর যার বিরুদ্ধে কমপ্লেন আছে, কমপ্লেন পেলে ক্রস চেক করো। কেউ মিথ্যে কথা বলেও কমপ্লেন করে। সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয় তাহলে টেক স্ট্রং অ্যাকশন, কেউ বাধা দেবে না, আর কেউ বাধা দিলে আমি শুনবো না। দেখুন, এমন নয় যে এই প্রথম পুলিশের সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও কিন্তু তিনি বারবার পুলিশের ব্যর্থতা নিয়ে সরব হয়েছেন। বেআইনি অস্ত্র উদ্ধারে বা গুলি বোমা উদ্ধারে পুলিশ গাফিলতি করেছে বলে ধমকেছেন। এবার তার ধমক শুনে দেখা গেছে পুলিশ রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজকর্ম করেছে, নড়ে চড়ে বসেছে। নড়ে চড়ে বসাটা কি? বোমা, গুলি, বেআইনি অস্ত্র এই সমস্ত খুঁজে বার করেছে। এটা পুলিশের একটা চাপা গুণ, জানেন তো। পুলিশ পারে কিন্তু সবসময় করে না। এবার এটা অবশ্য বিরোধীদের অভিযোগ, হ্যাঁ, মাঝে মধ্যে শাসক দলের নেতারা অভিযোগ করেন। কিন্তু এটাকে যদি একটু ভদ্রভাবে দেখেন তাহলে কি বলতে হয়, যে যেটা করে না, পারে না, সেটা তো মুখের ওপর বলতে নেই, সেটা ঠিক ভদ্রতা না। তাই জন্য কী বলতে হয়, পুলিশ দেখায় না। কিন্তু কেউ যদি তাদের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলে, পুলিশ বুঝিয়ে দেয় যে তারা ঠিক কী করতে পারে। এই যে ধরুন, হাতে গরম প্রমাণ রয়েছে। কলকাতার কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার চেষ্টা হলো, গুলি চালানোর চেষ্টা করলো বিহারের দুষ্কৃতী। কোনোভাবে বন্দুকটা কাজ করেনি, তাতে বেঁচে গেছেন। কিন্তু তৃণমূলের নেতারা কি বলতে শুরু করলেন, পুলিশ কি করছে, এত গুলি বন্দুক এসব আসছে কোথা থেকে? প্রকাশ্য সমালোচনা। এইটা শুনেই পুলিশ কিন্তু যাবতীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করতে নেমে পড়েছে বলে মনে হচ্ছে, জানেন তো। 1-2 দিনের মধ্যেই এতগুলো অস্ত্র উদ্ধার করেছে, এত বন্দুক, এত গুলি বারুদ উদ্ধার করেছে। দেখে কি মনে হচ্ছে বলুন তো? এগুলো তো তারপরে এ রাজ্যেই ছিল, এতদিন ধরে ছিল, তাহলে এতদিন উদ্ধারটা হয়নি কেন? সুশান্ত ঘোষের ওপর আক্রমণ না হলে, শাসক দলের নেতারা এইভাবে সমালোচনায় মুখর না হলে এই তাগিদটা কি দেখা যেত? দেখুন, হয়তো তখন মনে হতো যে আরে চ্যালেঞ্জ করেনি তো কেউ, চ্যালেঞ্জ না হলে ঠিক ওই কিক আসে না পুলিশদের, বুঝলেন তো। কিন্তু পুলিশই চুরি করেছে বলে তৃণমূল বা রাজ্যের বদনাম হচ্ছে, এরম কথা মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী এর আগে বলেছেন কি? এটা তো কখনো শুনিনি। এভাবে পুলিশকে দেগে দেওয়ার পেছনে কারণটা কি খেয়াল করে দেখুন। কয়লা পাচার থেকে বালি পাচারে যখন তৃণমূলের পা থেকে প্রায় মাথা পর্যন্ত জড়িত বলে এই বিরোধীরা অভিযোগ করছেন, যখন কেন্দ্রীয় এজেন্সির দফতরে তৃণমূলের বিভিন্ন নেতা, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাকেও বারবার হাজিরা দিতে হয়েছে, তখন মুখ্যমন্ত্রী পাচারের দায়টা পুলিশের ঘাড়ে দিয়ে দিলেন। আরও নির্দিষ্ট করে বললে পুলিশের নিচু তলার ঘাড়ে দিলেন। ভাববেন তো তাতে লাভ কি হলো? লাভ তো হলোই, বিনা লাভে তো কিছু হয় না। এক, আইপিএস লবিকে নিশানা না করে তিনি আমলাদের সাথে সংঘাত এড়ালেন। 2, নিজের দলকে আরেকবার ধুয়ে মুছে সাফ করে দিলেন, তৃণমূল আর তৃণমূলের নেতাদের ভাবমূর্তিটা উদ্ধার করলেন। আর 3,
নিজের রাফ অ্যান্ড টাফ ইমেজটাকে আরও পোক্ত করে তুলে ধরলেন। যিনি নিজেই পুলিশ মন্ত্রী, তিনি নিজেই নিজের দফতরের ভুল ত্রুটি ধরতে পারেন। কতটা নিরপেক্ষ হলে এটা সম্ভব, কতটা ন্যায়নিষ্ঠ হলে এটা সম্ভব, এই বার্তাটাই তো দিলেন তিনি। আর শুধু ধরছেন না দোষ ত্রুটি, সামনে আনছেন, প্রকাশ্যে বলে দিচ্ছেন, নিজে সমালোচনা করছেন এবং ব্যবস্থা নেবেন সেটাও বলে দিচ্ছেন, কারোর রেয়াত করছেন না। পুলিশ মন্ত্রী নিজেই পুলিশের ভূমিকায় খুশি নন, সেজন্য বাহিনীতে রদবদলের কথা বলছেন, ভুল করলে বা দোষ করলে কাউকে ছাড়বেন না বলে প্রকাশ্যে ঘোষণা করছেন। অর্থাৎ ভুল ধরা, ভুল থেকে শিক্ষা নেওয়া আর ভুল থেকে শিক্ষা নিয়ে ব্যবস্থা নেওয়া, তিনটি পদক্ষেপই যিনি কেউ না বলতেই করতে পারেন, তার বিরুদ্ধে বিরোধীদের আর কিছু বলার বাকি থাকে কি? আমার তো মনে হয় মুখ্যমন্ত্রী এই মন্তব্যের পরে পুলিশের ব্যারাকে, থানায়, সর্বত্র পুলিশের বিদ্রোহ করা দরকার, বিশেষ করে যারা থানাগুলো পরিচালনা করেন। পুলিশ মন্ত্রীর এই মন্তব্যের পরে এরপরে তো পুলিশ গর্তে লুকানোর জায়গা খুঁজে পাবে না যে পুলিশ মন্ত্রী নিজেই পুলিশকে চোর বলছে। আর এখন উনি চোরকে বলছেন চুরি করতে, আবার গৃহস্থকে বলছেন সজাগ হতে। পুলিশকে দিয়ে চুরি করাচ্ছেন ওনার নেতারা আর পুলিশ মিলে চুরি করছে। আবার উনি রাজীব কুমারকে বলছে, রাজীব তুমি দেখো। তা তুমি কি দেখলে? তার পাশে দেখেন এটা কেন পুলিশ করছে না, ওটা কেন পুলিশ করছে না, খোঁজ নিয়ে দেখুন। এদের অধিকাংশ হচ্ছে আগের সিপিএম, মনে প্রাণে চায় সরকারের ক্ষতি হোক, ভেতরে থেকে অন্তর্ঘাত করছে, বদনাম করাচ্ছে। এরাই সিপিএম কে মদত দিচ্ছে, আর সিপিএম কে খুঁজে না পেয়ে এরাই বিজেপির সঙ্গে মদত দিচ্ছে। দেখুন, বিরোধীরা যাই বলুন, কিন্তু মুখ্যমন্ত্রী শুধু যে নিজের দলকে বাঁচান, তার সঙ্গে সঙ্গে যে দলের নেতাদের জন্য কিউ ছেড়ে দেন, অর্থাৎ কোন লাইনে আক্রমণটা করতে হবে, সেটাও তো বাকিদের বক্তব্য থেকে বোঝা যায়। শুনলেন তো, মুখপাত্ররা পরিষ্কার করে বলছেন এই যাবতীয় এই সমস্ত পুলিশ সংক্রান্ত ক্ষেত্রে নিজের দলের লোকেরাই যে কেন পুলিশের সমালোচনায় মুখর রয়েছে সেটা বোঝাতে গিয়ে কুণাল ঘোষ তো বললেন যে এরা সবাই ওই বাম আমলের পুলিশ। অর্থাৎ মুখ্যমন্ত্রী বলে দিলেন নিচুতলার কেউ পুলিশ। সেটা দেখে বিজেপি যখন বলতে যাবে যে এই নিচুতলার লোকগুলোও তো আসলে পুলিশ, তার উপরে পুলিশ মন্ত্রী আছেন, তার দায়, সেখানে তার দলের লোকজন বাকিটা পরিষ্কার করে দিচ্ছেন ওরা নিচুতলার পুলিশ। কিন্তু যারাই এই রকম ব্যাপারে জড়িত তারা সবাই হয় সিপিআইএমের লোক, নয় এখন বিজেপি। মানে কোথাও গিয়েই তৃণমূলের কোনো দোষ নেই, তৃণমূলের গোটা বিষয়টায় কোনো দায়ও নেই, দায়িত্ব আছে, সেই জন্য মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। এই পরপর কিউ ছাড়া আর কিউ ধরে বক্তব্য রাখা, এদিকে কিন্তু মনে হবে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকে বা তার দেখানো রাস্তায় হাঁটতে হাঁটতে কুছ নেই তো থোড়া থোড়া কেউ কেউ তো শিখেই ফেলেছেন। ওই বলে না সংস্পর্শে বিক্রিয়া, সেটাই হচ্ছে। এবার আমার কতগুলো ঘোষণা আছে, আমি প্রেসের সামনে বলবো এটাকেও গুরুত্ব দিতে, কারণ হাজার হাজার মানুষের ব্যাপার আছে। মনে রাখবেন, আপনাদের যখন একটা টিভির মাধ্যমে খবরটা লোকে পায় তারা অনেক খুশি হয়ে যায়, এতে টিআরপি বাড়ে, কমে না। ভালো করে ভেবে দেখবেন, এটা আবার তৃণমূলের স্ট্র্যাটেজি নয় তো। আপনারা সারাদিন অন্য লোককে দিয়ে বিকৃত তথ্য, বিকৃত কুৎসা করিয়ে আপনারা তৃণমূলের বিরুদ্ধে সারাদিন খবর দেখাবেন। আমরাও বলে দিয়েছি এ একটু ওর বিরুদ্ধে, ও একটু ওর বিরুদ্ধে, আপনারা ওই নিয়ে ব্যস্ত। ভোটের সময় দেখবেন সবাই হাতে হাত মিলিয়ে তৃণমূলের প্রার্থীকে জিতিয়ে আনছে। ভোটের সময় না, এটা খুব কমন একটা অভিযোগ, জানেন তো, এটা নাকি কমন স্ট্র্যাটেজি। মানে ধরুন কোনো একটা জায়গায় কোনো একটা দলের মনে হলো যেখানে একটু ওই ফলস ভোট টোট দেওয়া দরকার, আর কি গন্ডগোল টন্ডগোল করা দরকার, কিন্তু ওখানে যদি সব নিরাপত্তা বাহিনী টাইনি, মিডিয়া সবাই হাজির থাকে, সেটা তো সম্ভব না। তাই তার থেকে দূরে অন্য একটা জায়গা যেখানে তাদের কন্ট্রোল সিচুয়েশান, মানে সেখানে তারা ভোট টোট এমনিই পাবেন, সেই রকম জায়গায় তারা একটা কোনো গন্ডগোল ফন্ডগোল করে। সবাই যখন ওই দিকে ছুটে যায়, সেই ফাঁকে যে জায়গাটা অরক্ষিত পড়ে থাকে সেখানে কাজের কাজটা হয়ে যায়।
এটা তো বারবার দেখা গেছে, এটা সবাই জানেন আর কি, সব দলই জানে, সব দলই করেও আর কি। কিন্তু এই স্টাইলটা কাউকে শুনবেন না বড়াই করে বলতে। এই যে কুণাল ঘোষ বড়াই করে এই কথাগুলো বলে দিলেন যে তাদের দলের নেতাদের তারা বলেছেন বলেই তারা এরকমভাবে পরস্পরের বিরুদ্ধে তোপ দাগছেন। কখনো হুমায়ুন কবির, কখনো শান্তনু সেন, কখনো সুদীপ্ত রায়, কখনো মদন মিত্র, কখনো সৌগত রায়, কখনো ববি হাকিম, কেউ কাউকে ছাড়ছেন না, কখনো কল্যাণ ব্যানার্জি, সবাই সবার দিকে মানে যা যা হাতে আছে সব নিয়ে আক্রমণ করছেন। সেগুলো সবটাই নাকি সাজানো, সাজানো মানে দলের নির্দেশেই নাকি এগুলো বলা হচ্ছে। উদ্দেশ্য কি? যাতে সবার নজরটা সেই দিকে ঘুরে যায়। এটা তো বড় স্ট্র্যাটেজি। এরমভাবে নজর ঘুরিয়ে দেওয়ার যদি কিছু হয় সেটা তো একটা দলের বড় স্ট্র্যাটেজি। কারণ সাম্প্রতিককালে অস্বস্তিতে ফেলার মতো ঘটনা তো কিছু কম ঘটেনি। আর কিছু না, ছেড়ে দিন, এই তিলোত্তমার খুন আর ধর্ষণের ঘটনায় যেভাবে জনমানসে প্রভাব পড়েছে, যেভাবে মানুষজন স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছেন, তার দাগ কি কোথাও নেই? তো অস্বস্তির জায়গায় বটেই। তার আগে যা যা ঘটেছিল সেগুলো না ছেড়েই দিলাম। এবার সেইগুলোর থেকেই তার মানে নজর ঘোরানোর চেষ্টা, সেটাও বলে দিলেন। মানে এই সমস্ত ঘটনাগুলো যে অস্বস্তিতে ফেলেছে সেটাও স্বীকার করে নিলেন, ঘটনাগুলো যে বড় সেটা স্বীকার করে নিয়েছেন। অবশ্য তিনি স্বীকার না করলেও এটা সবাই জানে, আলাদা করে কিছু বলার নেই, সেই জন্যই স্বীকার করেছে। কিন্তু সেটার থেকে নজর ঘোরানোর জন্য তারা কি করছেন, দলের এই স্ট্র্যাটেজিটা এভাবে খুলে আম প্রকাশ করে দিলেন। এটা কখন করে? দু তিনটে কারণ থাকলে। প্রথমত, যদি ঘটনাগুলো ওই আগের অস্বস্তিগুলোর সাথে জুড়ে আরও বড় অস্বস্তি তৈরি করে, তখন এই ঘটনাগুলোকে খুব স্বাভাবিক বলে দেখাতে হয়, জানেন তো। এই যে বলে দিলেন সব দলের নির্দেশেই হচ্ছে, শুনে লোকজন ভাববে আরে এগুলো তাহলে সাজানো। ও তাহলে যে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মদন মিত্র এত সব কথা বললেন, দুচ্ছাই করলেন, বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন শ্রীরামপুরের বিরুদ্ধে, এগুলোর কোনো গুরুত্ব নেই, এগুলো সব মক ফাইট, নিজেদের মধ্যে দেওয়া নেওয়া, গোটাপ গেম। এটা যত আলোচনা হবে তত বেশি এই কথাগুলোর বা এই যে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তার গুরুত্বটা কমতে থাকবে। এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয়ত, এই যে বলে দিলেন নিজের স্ট্র্যাটেজিটা, এটাই তো ঘটনা হতে পারে। কিন্তু স্ট্র্যাটেজি কেউ তো কখনো ফাঁস করে না। কোনটা ফাঁস করে? যেটা আসলে সত্যি নয়। ওই বলে না, হাতির খাওয়ার দাঁত আর দেখানোর দাঁত আলাদা। তা এটা যদি সত্যি খাওয়ার দাঁত হতো তাহলে তো এটাকে দেখানো হতো না, তাহলে বলে দেওয়া হলো কেন? মানে এটা যে মুহূর্তে আপনার মনে প্রশ্নটা আসবে, এই স্ট্র্যাটেজির সত্যতা নিয়ে আপনাদের মনে প্রশ্ন জাগবে, আপনারা ভাবতে শুরু করবেন, ও তাহলে নিজেই যখন বলে দিলেন এটা আসলে নজর ঘোরানোর কল, তাহলে এটা আসলে নজর ঘোরানোর কল না। এইটা ঝোলে তো বলতো না, তাহলে এটা নিশ্চয়ই এরকম কিছু না। কিন্তু আসলে হয়তো সত্যিই তারা নজরটা ঘোরাতে চাইছেন। ওই পেনাল্টি মারার সময় দেখবেন মাঝে মধ্যে বড় ফুটবলাররা একটা দিকে দেখান, ওই দিকে মারছি। এবার গোলকিপাররা অনেক সময় ভাবেন আরে দেখিয়ে কেউ সেদিকেই মারে নাকি, ফলে তারা ধরে নেন দেখাচ্ছে যেদিকে হয়তো তার উল্টো দিকেই মারবে। সূক্ষ্মভাবে দেখান, কিন্তু যেদিকে দেখান অনেকে সেদিকেই মারেন। এটা হচ্ছে মনস্তাত্ত্বিক একটা লড়াই, মনস্তাত্ত্বিক স্ট্র্যাটেজি। সেটা কি খেললেন কুণাল ঘোষ? দেখুন, এরকম অনেক বিষয়গুলো না লুকিয়ে থাকে রাজনীতিকদের মনে। তারা কি দেখান আর কি করেন, কোনটা বলতে চান আর কোনটা আসলে ঘটান, সেগুলো যেদিন আমাদের চোখের সামনে একদম দেখলেই স্পষ্ট হয়ে চলে আসবে, সেদিন থেকে আমরা নিজেরা একটু স্বাবলম্বী হয়েছি বলে ধরতে হবে। ততদিন পর্যন্ত ওনারা যেগুলো দেখান, যেগুলো বলেন, সেগুলোই বিশ্বাস করুন। আর কি করবেন, এটাই তো ভবিতব্য। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।